তুমি তো সেই দিন বলেছিলে আমি তোমার যোগ্য নই, তাই তোমার জন্য একটু একটু করে নিজেকে যোগ্য বানিয়েছি আমি। অপেক্ষার প্রহর যে শেষ হয় না আহান ভাই, কবে আসবে তুমি? মেঘাচ্ছন্ন আকাশটার দিকে তাকিয়ে আনমনে কথাটি বলল মায়া। আজ 7টা বছর ধরে আহানের জন্য সে অপেক্ষারত, কিন্তু তার এই অপেক্ষার কদর আহান কখনই বোঝেনি। তাই তো বছরের পর বছর দিব্যি কাটিয়ে দিচ্ছে। হঠাৎই পেছন থেকে আহানের ছোট বোন আশা চেঁচিয়ে বলে উঠল। ভাবিব জানিস, সামনের সপ্তাহে ভাইয়া দেশে ফিরছে। এসেই নাকি আমাদের বেশ বড়সড় একটা সারপ্রাইজ দেবে। তুই সত্যি বলছিস আশা? আমার আহান ভাই ফিরে আসছে? এই বুঝি আমার অপেক্ষার প্রহর শেষ হতে চলল? হ্যাঁ রে হ্যাঁ, তুই এই রাতের বেলা ছাদে কি করছিস? চল, ভাইয়া ভিডিও কল দিয়েছে, দেখবি চল। তুই যা, আমি আসছি। আশা চলে যাওয়ার কিছু সময় পর মায়াও ছাদ থেকে নিচে নেমে আসে। দূর থেকে এক পলক মোবাইলের স্ক্রিনে তাকায় সে। দূর থেকেই চোখের দেখা দেখে নেওয়া যাকে বলে আর কি। তারপর আর সারা রাত মায়ের ঘুম আসে না। খুশিরা যে সারা শরীর জুড়ে বিচরণ করছে, এই পাশোপাশ করতে করতে রাত কখন শেষ হয়ে আসে তার কোনো ইয়াত্তা নেই মায়ার। প্রতিদিনকার রুটিন অনুযায়ী ফজরের নামাজ পড়েই হাঁটতে বের হয়। ছোট্ট পার্কে বেশ কিছুক্ষণ রাউন্ড দিয়ে ক্লান্ত হয়ে একটা বেঞ্চে বসে মায়া। হঠাৎই পেছন থেকে কেউ একজন মায়া বলে ডাকতে থাকে। মায়া পেছন ফিরে তাকিয়ে মাথায় হাত দিয়ে বিড়বিড় করে বলে। ওহ নো, এই পাগলটা আবার! মায়াকে এভাবে মাথায় হাত দিয়ে বসে থাকতে দেখে মানাফ তড়িঘড়ি করে তার কাছে আসে আর বিচলিত কণ্ঠে বলে। আপনার কি হয়েছে মায়া? এভাবে মাথায় হাত দিয়ে বসে আছেন কেন? শরীর খারাপ করছে নাকি? আমার মাথা আমি ধরেছি, তাতে তোর কি? তোকে কতবার বলেছি আমাকে বিরক্ত করবি না, কথা কানা যায় না? আপনি সবসময় আমার সাথে এমন করেন কেন? আমি তো শুধু আপনার সাথে একটু কথা বলতে আসি। ছোট বাচ্চাদের মতো মুখ ফুলিয়ে কথাটি বলে মানাফ। তার কথা শুনে মায়া ফিক করে হেসে দেয়। এক দৃষ্টিতে মায়ার হাসি মাখা মুখটার দিকে তাকিয়ে থাকে মানাফ আর মনে মনে ভাবে। আপনার মায়া আমি দিনকে দিন অতল সাগরে ডুবে যাচ্ছি, আপনি কি তাও বুঝতে পারেন না মায়া? মানাফকে এভাবে তাকিয়ে থাকতে দেখে মায়া নিজের হাসি থামিয়ে বলে। সকাল সকাল এখানে কি করছিস? নামাজ পড়েছিস? হ্যাঁ পড়েছি, আমি তো আপনার সাথে দেখা করতে এসেছি। এই, তোর কি আর কোনো কাজ নেই? আছে তো, এই তো সকাল সকাল আপনাকে চোখের দেখা দেখে গেলাম, তারপর বাবার সাথে অফিসে যাব। ও হ্যাঁ, আপনাকে তো বলা হয়নি, কালই আমি বাবার অফিসে জয়েন করেছি। ভালোই করেছিস। এখন যা তো, আমি বাসায় যাব। চলুন আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। তুই বড় নাকি আমি বড়? আমি একা যেতে পারবো? মায়া বসা থেকে উঠে বাসায় যাওয়ার উদ্দেশ্যে হাঁটতে শুরু করে। মানাফও উল্টো পথে হাঁটতে শুরু করে। সে জানে এখন মায়ার পেছনে গিয়েও তার কোনো লাভ হবে না, বরঞ্চ তাকে 2-4টা কথা শুনিয়ে দেবে মায়া। মানব যখন কলেজে প্রথম দিন যায় তখন তাকে সিনিয়রদের কাছে র্যাগিংয়ের শিকার হতে হয়। তখন সে কিছুটা বোকাশোকা টাইপের ছিল, কারোর সাথে খুব একটা কথা বলতো না। মায়া সেদিন তাকে সিনিয়রদের র্যাগিংয়ের থেকে বাঁচায়। মায়া তখন অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল, ওদের কলেজে এবং ভার্সিটির পাশাপাশি ছিল। সেদিনই মায়ের সাথে তার প্রথম পরিচয় হয়। মানব তারপর থেকে একমাত্র মায়ার সাথেই বন্ধুত্ব করে। সে কখনো মায়াকে সিনিয়র আপু বলে সম্বোধন করেনি, সব সময় আপনি বলে সম্বোধন করেছে। কিছুক্ষণের মাঝে মায়া বাসায় চলে আসে। বাসায় এসে দেখে তার পপিমনি কিচেনে সকালের ব্রেকফাস্ট তৈরি করছেন, সাথে ফুলি নামক একজন পরিচারিকা রয়েছে, আর আশা ডাইনিং টেবিলে বসে বসে ঝিমুচ্ছে। আজ আর ভার্সিটি যেতে একদমই ভালো লাগছে না, তবুও তার মা মিতুল আহমেদ জোর করে তাকে ঘুম থেকে জাগিয়েছেন। পড়ালেখা নিয়ে হেলাফেলা উনি কিছুতেই সহ্য করবেন না। মায়া এক পলক তার ফুপিমনির দিকে তাকিয়ে আশার পাশে গিয়ে বসে। আশা তাকে দেখে কাঁদো কাঁদো মুখ করে বলে। ভাবিবু, একটু মাম্মাকে বল না, আজ আমার ভার্সিটি যেতে একটু ইচ্ছে করছে না। এগুলো বললে হবে? সামনে তো তোর প্রথম বর্ষের সেমিস্টার এক্সাম। আহান ভাই আসলে তো তোর পড়ালেখা লাটে উঠবে।
তুইও মাম্মার মতো কথা বলছিস? যা, তোর সাথে কথা নেই। এমন করে না বনু। মায়া উঠে আশার গালে একটা চুমু দিলে সে ফিক করে হেসে দেয়। মায়া নিজের রুমে চলে আসে, ফ্রেশ হয়ে অফিসে যাওয়ার জন্য তৈরি হয়ে নেয়। সে আহানের বাবা আশরাফ আহমেদের অফিসের ফ্যাশন ডিজাইনার হিসেবে কর্মরত। মায়া ফর্মাল ড্রেস আপে অফিসে যাওয়ার জন্য তৈরি হয়ে ড্রয়িং রুমে আসে। মায়াকে দেখে আশরাফ আহমেদ একটু হেসে তাকে বসতে বলে। সে আশার পাশে বসে পড়ে। আশাও ভার্সিটিতে যাওয়ার জন্য তৈরি হয়ে আছে। নাস্তা শেষ, আশরাফ আহমেদ তাদের দুজনকে নিয়ে যাবেন। এরপর তিনজন একসঙ্গে বেরিয়ে পড়ে। ড্রাইভার গাড়ি চালাতে শুরু করলো, তখনই আশরাফ আহমেদের ফোনে আহানের ভিডিও কল আসে। উনি কল রিসিভ করে কথা বলতে থাকেন। মায়া এক পলক আহানের দিকে তাকায়। বিদেশে গিয়ে আগে থেকে আরো বেশি সুন্দর হয়ে গেছে আহান। ভাবতেই ভেতরে ভেতরে নার্ভাসনেস কাজ করতে থাকে মায়ার। কলে কথা বলার সময় হঠাৎ করে আহান মায়াকে দেখে ফেলে এবং বলে, বাবা, মেয়েটাকে। কেন তুই চিনতে পারছিস না? ও তো আমাদের মায়া। মায়ের নামটা শোনা মাত্রই পুরনো কিছু একটা মনে পড়ায় আহান কল কেটে দেয়। মায়া মন খারাপ করে জানালা খুলে বাইরের দিকে তাকিয়ে থাকে। সে লুকিয়ে আহানকে দেখতে পেলেও আজ অনেকগুলো বছর পর আহান মায়াকে দেখেছে। বিদেশে যাওয়ার পর কখনোই আহান মায়ের সাথে কথা বা দেখতে চায়নি। আগে বেশিরভাগ সময় আহান তাকে হেয় করে কথা বলতো, যার কারণে মায়া তারপর থেকে আর আহানকে নিজের মুখে কখনোই দেখায়নি। মায়া চুপ করে বসে রয়েছে। হুট করে মন খারাপের রাত জেগে বসেছে। আশা বেশ ভালোই বুঝতে পারছে মায়ার মন খারাপ, তাই সে এটা সেটা বলে তাকে হাসানোর চেষ্টা করতে থাকে। কিছুতেই তার মন ভালো হচ্ছে না। বারবার শুধু বারবার শুধু 7 বছর আগে আহানের চলে যাবার দিনটার কথা মনে পড়ছে। 7 বছর আগে মায়ের বাবা মাহবুব আলম গ্রামের একজন স্কুল মাস্টার। ওনার ইচ্ছে একমাত্র মেয়েকে তিনি শহরে পড়াশোনা করাবেন। ঢাকার একটা কলেজে মায়ের ভর্তি সংক্রান্ত সব কাজ আগেই কমপ্লিট হয়ে আছে। সামনের সপ্তাহে তিনি মায়াকে কলেজ হোস্টেলে দিয়ে আসবেন বলে ঠিক করেছেন। যথাসময়ে তিনি মায়াকে নিয়ে হোস্টেলে দিয়ে আসেন। হোস্টেলের খাবার কিছুতেই খেতে পারে না মায়া, যার ফলে কিছুদিনের মাঝে অসুস্থ হয়ে পড়ে সে। তখন মায়ের ফুপিমণি গ্রামে এসে এই বিষয়ে মাহবুব আলমের সাথে কথা বলেন এবং জোর করে মায়াকে নিজের কাছে নিয়ে যেতে চান। বোনের কথায় রাজি হলে মাহবুব আলম বলে দিয়েছেন মায়ের সকল খরচ উনিই বহন করবেন। মিতুল আহমেদ ভাইয়ের এই কথা নিঃশব্দে মেনে নেন। ছোটবেলায় মায়া তার মাকে হারায়। মেয়ের কথা চিন্তা করে তিনি দ্বিতীয় বিয়ে করেননি। মিতুল আহমেদ অনেকবার ওনাকে আর মায়াকে নিজের কাছে নিয়ে যেতে চেয়েছেন, তবে উনি কিছুতেই বোনের শ্বশুরবাড়িতে থাকবেন না। মিতুল আহমেদ মায়ের সমস্ত জিনিসপত্র গোছগাছ করে মায়াকে নিজের কাছে নিয়ে যান। বাড়িতে বেশ অনেকগুলি রুম রয়েছে। মিতুল আহমেদ মায়াকে ওনার মেয়ে আসার রুমের পাশের রুমটায় থাকতে দিয়েছেন। মায়া দূরে কোথাও যাওয়ার মতো জার্নি করতে পারে না, যার ফলে বাসায় এসে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ে সে। তার যখন ঘুম ভাঙে তখন প্রায় সন্ধ্যা হয়ে আসে। ফ্রেশ হয়ে রুম থেকে বের হয় মায়া। মায়াকে দেখে মিতুল আহমেদ একটা মুচকি হাসি দেন। এরপর তাকে ডাইনিং টেবিলে বসিয়ে খাবার খেতে দেন। দুপুরে না খাওয়ার ফলে খুব খিদে পেয়েছিল মায়ার, তাই সে খেতে শুরু করে। রাতে ছোট্ট আশা বায়না ধরে মায়ের সাথে ঘুমাবে। তারপর সেদিন থেকে মায়ার সাথে আশার বেশ ভালোই ভাব জমে ওঠে। মায়া আশাকে সাথে নিয়ে বাড়িটা ঘুরে দেখছে। এর আগে আর একবার এই বাড়িতে আসা হয়েছিল, তখন সে জেএসসি পরীক্ষা দিয়ে বেড়াতে এসেছিল। আশার ডাক পড়ায় সে দৌড়ে তার মায়ের কাছে যায়। মায়া হাঁটতে হাঁটতে একটা রুমের সামনে এসে দাঁড়ায়। বাকি সবগুলো ঘর দেখা শেষ হয়েছে মায়ার। কৌতূহলবশত মায়া সেই রুমটার ভেতরে প্রবেশ করে। রুমটা ভেতরে সুনিপুণভাবে গোছানো। বিছানার পাশের দেয়ালে একটা ছেলের হাস্যজ্জ্বল মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে। ছবিটা বড় করে টানিয়ে রাখা হয়েছে। ছবিটা দেখে মায়ের মুখে মুচকি হাসি ফুটে ওঠে। মায়া পুরো রুমের খুঁটিনাটি দেখতে থাকে। স্টাডি টেবিলের ওপর রাখা একটা শোপিস বেশ ভালো লাগে মায়ার। সামনে গিয়ে স্পর্শ করে সে শোপিসটাকে। 2 দিন পর আজ আহান বাসায় এসেছে। সব এইচএসসি পরীক্ষার্থীদের সাজে ঘুরতে নিয়ে যাওয়া হয়েছিল। জার্নি করার ফলে বেশ টায়ার্ড হয়ে বাসায় ফিরে আহান এসে সোজা নিজের রুমে চলে আসে।
কারোর আসার আওয়াজ পেয়ে মায়া তড়িঘড়ি করে শোপিসটা যথাস্থানে রাখতে গিয়ে মেঝেতে ফেলে দেয়, যার ফলে সেটা ভেঙে খণ্ড খণ্ড হয়ে যায়। রুমের ভেতর কিছু একটা ভাঙার শব্দ পেয়ে আহান তাড়াতাড়ি করে ভেতরে আসে। এসে দেখে তার প্রিয় শোপিসটা মেঝেতে পড়ে রয়েছে, আর সামনে একটা মেয়ে দাঁড়িয়ে। রাগে চোখ বন্ধ করে কয়েকবার জোরে জোরে নিঃশ্বাস ফেলে আহান। এরপর তাড়াতাড়ি করে মেয়েটির কাছে গিয়ে তার হাত শক্ত করে ধরে গর্জে ওঠে। হুদা হেনা রে ও। চেঁচিয়ে বলার কারণে মায়া কিঞ্চিত কেঁপে ওঠে। এর আগে কখনো কেউ তার সাথে এভাবে কথা বলেনি। ভয়ে এক প্রকার জড়সড় হয়ে গেছে মায়া। ফ্যালফ্যাল দৃষ্টিতে আহানের দিকে তাকালেও তার হাত পা প্রচণ্ড রকমের কাঁপছে। মায়াকে এভাবে চুপ থাকতে দেখে আহান পুনরায় চেঁচিয়ে বলে। টেল মি ইউ ইডিয়েট। আহানের চেঁচামেচি শুনে মিতুল আহমেদ দৌড়ে ওর রুমে আসে, সাথে আশাও। মিতুল আহমেদ গিয়ে আহানের হাত থেকে মায়ের হাতটা ছাড়িয়ে এনে নিজের আড়াল করে মায়াকে। আশাও তার মায়ের পাশে গিয়ে দাঁড়ায়। ছেলের এমন রাগ দেখে মিতুল আহমেদ তাকে শান্ত করার চেষ্টা করেন এবং জানিয়ে দেন এখন থেকে মায়া এই বাড়িতেই থাকবে। মায়ের কথা শুনে আহান আর চোখে একবার মায়ের দিকে তাকায়। ভয় মেয়েটা এখনো জড়সড় হয়ে এখনো মিতুল আহমেদের পেছনেই দাঁড়িয়ে আছে। এই মুহূর্তে মায়াকে একটা জোকার ছাড়া আর কিছুই মনে হচ্ছে না। আহানের কাছে কালো রঙের একটা ঘৃণা ঢালা গোল জামা পরেছে, মুখে কোনো প্রসাধনী ব্যবহার নেই, আর চুলগুলো দুই বেনি করে রাখা। কিছু সময় পর আহানের রাগ কমিয়ে এলে সে একবার মায়ের দিকে তাকায়, তারপর তার মাম্মাকে বলে। এই জোকাকে যেন আমি আমার টিস্যুয়ানা না দেখি। সেদিনের পর থেকে মায়া ভুল করেও আহানের সামনে যায় না। যখন আহান বাড়িতে না থাকে তখন তার আগোছালো রুমটাকে গুছিয়ে দিতে চেষ্টা করে। আহান সবসময় মায়াকে হেয় করার চেষ্টা করে, তারপরও মায়া আহানের জন্য একটা আলাদা টান অনুভব করে। অষ্টদশী কন্যার মনে এক নতুন অনুভূতি, নতুন আবেগ দোলা দিয়ে যায়। আহানকে লুকিয়ে চুকিয়ে দেখতে তার বেশ ভালোই লাগে। মায়া এখানে এসেছে প্রায় 6 মাস হতে চলল। মিতুল আহমেদ হয়তো কিছু একটা আঁচ করতে পেরেছেন, তাই তিনি ওনার ভাইকে কল করে যত তাড়াতাড়ি সম্ভব ওনাদের বাড়িতে চলে আসতে বলেন। জরুরি তলব পেয়ে মায়ের বাবা মাহবুব আলম ছুটে আসেন বোনের বাসায়। মায়া কলেজ থেকে ফিরে তার বাবাকে দেখে মামা খুশিতে দৌড়ে এসে জড়িয়ে ধরে। মায়ের ছেলে মানুষে দেখে মাহবুব আলম মেয়ের মাথায় হাত বুলিয়ে দেন। সেদিন রাতটা মাহবুব আলম বোনের বাসায় থেকে যায়। মিতুল আহমেদ নিজের হাতে ভাইয়ের পছন্দের সকল খাবার রান্না করেন। মায়া তার ফুপিমণিকে নিজের মতো করে সাহায্য করতে থাকে। ডাইনিং টেবিলে সবাই একসঙ্গে খাবার খেতে বসে। মিতুল আহমেদ আর মায়া সবাইকে খাবার বেড়ে দিতে থাকে। বাড়িতে আজ মায়ের বাবা এসেছেন বলে আহান চুপচাপ মায়ের বেড়ে দেওয়া তরকারিটি খেয়ে নেয়। অন্য সময় হলে হয়তো কুরুক্ষেত্র বাঁধিয়ে দিত। মাহবুব আলমকে দেখে নিজের রাগ সংযত করে রেখেছে, তবে কোনো এক অজানা কারণে মায়াকে সে কিছুতেই সহ্য করতে পারে না। আহানের এই শান্ত থাকাটাই মায়া মনে করে হয়তো সে আর তার সাথে খারাপ ব্যবহার করবে না। খাওয়া দাওয়ার পর যে যার রুমে চলে যায়। আহান রুমে এসে নিজের রাগকে আর সংযত করতে পারে না। খাওয়া দাওয়ার পর যে যার রুমে চলে যায়। আহান রুমে এসে নিজের রাগকে আর সংযত করতে না পেরে দেয়ালে সজোরে একটা ঘুষি মারে। মিতুল আহমেদ আর ওনার স্বামী আশরাফ আহমেদ যান মাহবুব আলমের জন্য রাখা বরাদ্দকৃত রুমে এবং কিছু একটা নিয়ে আলাপ আলোচনা করতে থাকেন। এক রাত থেকেই পরের দিন মাহবুব আলম নিজের গ্রামে ফিরে যান। তবে এটা ভেবে তিনি মনে মনে শান্তি অনুভব করেন যে উনি না থাকলে ওনার মেয়ের থাকার একটা জায়গা হবে। মিতুল আহমেদের কাছে যে ওনার মেয়ে মায়ের আদর পাবে তা উনি বেশ ভালোই জানেন, তাই তিনি বোনের প্রস্তাবকে প্রত্যাখ্যান করেননি। আহানকে তিনি সবসময় ভালো ছেলে মনে করে এসেছেন। সেদিন রাতে মিতুল আহমেদ ওনার কাছে একটা প্রস্তাব রাখেন। আহানের মাস্টার্স পড়া শেষ হলেই মায়াকে তিনি নিজের পুত্রবধূ হিসেবে ঘরে নিতে চান। ততদিন মায়াও নিজের পড়ালেখা কন্টিনিউ করে যাবে। বোনের এমন প্রস্তাবে মাহবুব আলম কিছুক্ষণ চুপ করে থেকে ভাবেন ওনার কি বলা উচিত। এরপর মায়াকে নিজের রুমে ডেকে মায়ের সামনে বোনের দেওয়া প্রস্তাবটি গ্রহণ করেন। কথাটি শোনা মাত্রই মায়ের বুকটা ধক করে ওঠে।
সে তো মনে মনে আহানকে ভীষণ রকমের পছন্দ করে, কিন্তু আহান যে তাকে দু চোখেও সহ্য করতে পারে না, আহান এই কথাটা জানতে পারলে না জানি কি করে বসবে। বিকেলের দিকে আকাশটা বেশ মেঘলা করে। মিতুল আহমেদ মায়াকে বলে সে যেন ছাদে শুকোতে দেওয়া কাপড়গুলো নিয়ে আসে। মায়া তার ফুপিমনির আদেশ অনুসারে আশাকে নিয়ে ছাদে চলে যায় কাপড়গুলো নিয়ে আসার জন্য। ছাদ থেকে কাপড়গুলো নিয়ে আসার কিছুক্ষণের মাঝেই অঝোর ধারায় বৃষ্টি নামতে শুরু করে। বৃষ্টি মায়ার অনেক পছন্দ। গ্রামে তার বান্ধবী সেতুর সাথে যখনই বৃষ্টি হতো তখনই ভিজত, আর এই নিয়ে মাহবুব আলমের কাছে বকা খেতে হতো তাকে, কারণ বৃষ্টিতে ভেজার ফলে প্রত্যেকবারই তাকে জ্বরে ভুগতে হতো। বৃষ্টি দেখে আজও মায়া নিজেকে আটকে রাখতে পারল না, দৌড়ে ছুট লাগায় ছাদে যাওয়ার উদ্দেশ্যে। মিশন বৃষ্টিতে ভেজা। প্রায় 1 ঘন্টা নাগাদ মায়া বৃষ্টিতে ভেজে কাঁপতে কাঁপতে নিজের রুমে এসে গোসল করে নেয়। গোসল সেরে মায়া চুল মুছতে মুছতে ড্রয়িং রুমের সামনে আসে। এই মুহূর্তে তার চা খাওয়াটা খুব জরুরি, তা না হলে সর্দিতে মাথা ব্যথা দুটোই শুরু হয়ে যাবে। অনেকক্ষণ ধরে মায়া রুমাল চেপে হাঁচি আটকে রেখেছে, কিন্তু এবার আর সে তার ভেতরে থাকা হাঁচিটাকে আটকাতে না পেরে মুখে রুমাল না ধরেই জোরে সোরে হাঁচি দিয়ে বসে। সামনে যে কেউ দাঁড়িয়ে আছে তার কোনো ইয়াত্তাই নেই তার মাঝে। আবারও মায়াকে সামনে দেখে এবং তার এই বোকা কাজে বিরক্ত হয়ে আহান গর্জে উঠে বলে। ননসেন্স। মিতুল আহমেদ তখন ছেলের জন্য রান্নাঘরে কফি বানাচ্ছিলেন। ছেলের গর্জন শুনেই তিনি রান্নাঘর থেকে বেরিয়ে আসেন। এসে দেখে আহান রাগী মুড নিয়ে দাঁড়িয়ে আছে, আর মায়া তার সামনে ভয়ে কাচেমাচে হয়ে দাঁড়িয়ে রয়েছে। এত মিষ্টি মেয়েটার সাথে ছেলের এমন আচরণ কিছুতেই ভালো লাগে না মিতুল আহমেদের। তবে উনি নিরুপায়, কারণ এই ছেলে যে বড্ড একরোখা স্বভাবের, যখন যা বলবে তাই করবে। রাগে কটমট করতে করতে আহান রুমে চলে যায়, আর মিতুল আহমেদ মায়াকে একটা চেয়ারে বসিয়ে দিয়ে ভালোভাবে মশলা দিয়ে চা বানিয়ে দেন। এতে করে কিছুক্ষণের মাঝে হাঁচি আর মাথা ব্যথা কমে আসে মায়ার। মিতুল আহমেদ মায়ের সামনে এসে চোখ রাঙিয়ে বলেন, আরেকবার বৃষ্টিতে ভিজে আয়, আর ভিজবো না ফুপিমনি। মনে থাকে যেন। শোন মা, আমি একটু কাজে ব্যস্ত আছি, তুই এই কফিটা আহানকে দিয়ে আয়। আমি যদি আহান ভাই রাগ করে? তোর আহান ভাই রাগ করবে না, যা দিয়ে আয়। মিতুল আহমেদের কথা মায়া কফির মগ নিয়ে আহানের রুমের দিকে অগ্রসর হতে থাকে। ভেতরে ভেতরে তার কিছুটা ভয় লাগতে শুরু করে, না জানি আহান তাকে দেখে কেমন রিয়েক্ট করে। আহান তখন স্টাডি টেবিলে বসে ল্যাপটপে কিছু একটা করছিল। মায়া কোনো রকম নক না করেই রুমের ভেতরে চলে যায়। মায়াকে দেখে আহান কিছুটা বিরক্ত হয় এবং মনে মনে ভেবেই তাচ্ছিল্যের হাসি দেয়। মায়া তার সামনে গিয়ে কাঁপা কাঁপা হাতে কফির মগটা হাতে দেয়। আহান তাকে বলে, কোনো রকমের ম্যানার্স নেই, গায়া ভূত একটা। তোমাকে আমার রুমে আসতে বলেছে। ফুপিমনি কাজ করছে তাই আমাকে পাঠিয়েছে। আহানাব কফির মগটা নিয়ে এক চুমুক দেয়। তারপর কফি ঠান্ডা হয়ে গেছে বলে সে মগটা মায়ার হাতে দেওয়া ছলে ইচ্ছে করে গরম কফিটা হাতে ফেলে দেয়। ফলে মায়া মৃদু আর্তনাদ করে ওঠে। গরম কফি হাতে লাগার কারণে ভীষণ জ্বালা করছে মায়ার হাত, কিছুটা লালও হয়ে গেছে। চোখ থেকে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। আশা তখন তার আঁকা ড্রয়িং মায়াকে দেখানোর জন্য ডাকতে ডাকতে আহানের রুমে আসে। এসে দেখে মায়া মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, আর আহান হাত মুষ্টিবদ্ধ করে তার সামনে দাঁড়িয়ে আছে। আশা কৌতূহলবশত মায়াকে ভাবিব বলে ডেকে ফেলে। এতে করে মায়া কিঞ্চিৎ চমকে ওঠে। এরপর আহানের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করে আশার ডাকটা সে শুনেছে কিনা। না, আহান কিছুই শোনেনি। মায়া তার হাতটি ওড়নার আড়াল করে দ্রুত আশাকে নিয়ে রুম ত্যাগ করে। রুমের বাইরে আসতেই আশা মায়াকে তার রুমে নিয়ে যায়। নিজের করা একটা ড্রয়িং মায়াকে দেখায়। মায়াকে কষ্ট দিয়ে ভেতরে ভেতরে আহানও কিছুটা অনুতপ্ত হতে থাকে। কিছুক্ষণ পর আবার নিজেকে গালি দিতে থাকে। এই মেয়েকে নিয়ে সে কেন এত ভাবছে। 1 সপ্তাহ পর আজ আহান তার বাবা মাকে একটা কথা জানানোর জন্য আসতে কিছু একটা
শুনে সে চরমভাবে রেগে যায়। আহান বরাবরই খুব রকচটা স্বভাবের। নিজে যেটা বলবে সেটাই ঠিক এবং সেটাই সত্যি। আর সে নিজের ইচ্ছে অনুযায়ী সব কিছু করার চেষ্টা করে সবসময়। সন্ধ্যাবেলা কারো চেঁচামেচির আওয়াজে মায়ের ঘুম ভেঙে যায়। কোচিং করে এসে শুয়েছিল মায়া। সে ঘুম থেকে উঠে বাইরে আসতেই বুঝতে পারল আওয়াজটা তার ফবিমনের রুম থেকে আসছে। সে গিয়ে দরজার সামনে দাঁড়াতেই আহানের কিছু কথা তার কানে আসে। তোমাদের কি মনে হয় ওই গাইয়া ভূতকে আমি আহান বিয়ে করবো? এই চাওয়াটা একটু বেশি হয়ে যাচ্ছে না মাম্মা পাপা? তোমরা কি করে ভাবলে আমি ওই মেয়েকে লাইফ পার্টনার হিসেবে পছন্দ করব, যার না আছে রূপ আর না আছে গোল? আমি একটা বেটার লাইফ ডিজার্ভ করি। আর হ্যাঁ, আমি তোমাদের কাছে একটা কথা জানাতে চাই। আমি বাকি পড়ালেখা কানাডা করতে চাই। আমি চাইবো তোমরা কেউ আমার এই সিদ্ধান্ত হস্তক্ষেপ করবে না। মায়ের কানে বারবার আহানের বলা কথাগুলো বাজতে থাকে। গ্রামের মেয়ে বলে সে গাইয়া। আহান যে তাকে কিছুতেই পছন্দ করে না, মনে মনে নিজেকে আহানের যোগ্য তৈরি করার জেদ পুষে নেয় মায়া। তার জন্য আহান বিদেশ চলে যাবে এই কথাটা ভাবতেও তার বুকে হাহাকার শুরু হয়ে যায়। রেজাল্ট বের হওয়ার কিছুদিন পরেই রেজাল্ট বের হওয়ার কিছুদিন পরেই আহান নিজের সব কিছু গোছগাছ করে কানাডায় চলে যায়। সেদিন বন্ধ রুমে নিজেকে আটকে রেখে অনেক কান্না করেছিল মায়া। অষ্টাদশী কন্যার মনে সেদিন থেকে অভিমানের পাহাড় জমতে শুরু করে। আহান বিদেশ যাওয়ার পর আর কখনই মায়ের সাথে কথা বা দেখতে চায় না। এরপর থেকে কিছুদিন মায়া নিজেকে সবকিছু থেকে গুটিয়ে নেয়। তারপর আবার নিজেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনে। কেটে যায় আরও 2 বছর। মায়া তার বান্ধবী মীরার সাথে কলেজে মাঠে বসেছিল। ওদের কলেজ আর ভার্সিটি একই সাথে। কলেজে পড়াকালীন সময় মীরার সঙ্গে তার বন্ধুত্ব হয়। মাঠে দুজন বসে কথা বলছিল। তখন হঠাৎ মীরা দেখতে পায় ক্যাম্পাসের ভেতরে কিছু সিনিয়র ছেলে মেয়ে মিলে একটা ছেলেকে র্যাগিং করছে। বোকাশোকা ছেলেটা চুপচাপ দাঁড়িয়ে আছে আর বারবার চোখের চশমাটা ঠিক করছে। ওরা দুজনেই বসা থেকে উঠে ব্যাগ কাঁধে নিয়ে ওদের কাছে যায়। যারা যারা নতুন স্টুডেন্টদের র্যাগ করছে তাদের শাসিয়ে বলে, পরবর্তীতে এমন করলে কলেজের প্রিন্সিপালের কাছে বিচার দিব। রাগে সেই ছেলে মেয়েগুলো নিজেদের ক্লাসে চলে যায়। ছেলেটা এক পলক মায়ের দিকে তাকিয়ে থেকে চলে যেতে নিলে মীরা বলে, এই ছেলে, তোমার নাম কি? ছেলেটা তার চশমাটা আবার হাত দিয়ে ঠিক করে, তবে মীরার কোনো কথার উত্তর দেয় না। এমন ভাব দেখাচ্ছে যেন সে কিছু শুনতেই পারেনি। মীরা 2 বার ছেলেটিকে তার নাম জিজ্ঞেস করেছে, কিন্তু ছেলেটি কিছুই বলেনি। এবার মায়া মীরাকে কিছু বলতে না দিয়ে নিজেই ছেলেটির নাম জিজ্ঞেস করে। তারপর ওরা দুজন মনে করে ছেলেটি হয়তো নিজের নাম বলবে না, অথবা ছেলেটি কানে শুনতে বা কথা বলতে পারে না। মায়া নাম জিজ্ঞেস করায় ছেলেটি ফটাফট করে বলে, মানাফ। এই ছেলে দেখি কথাও বলতে পারে। আমি এতক্ষণ ধরে প্রশ্ন করে মরছি, আর তুই প্রশ্ন করার সাথে সাথেই নাম বলে ফেললো। চুপ করবি তুই? বাহ, খুব সুন্দর নাম তো তোমার। ধন্যবাদ। কথাটা বলেই মানব নিজের ক্লাসে চলে যায়। মীরা আর মায়াও নিজেদের ক্লাসে চলে যায়, কারণ এতক্ষণ ওদের সবার ক্লাস শুরু হয়ে গেছে। ক্লাসগুলো শেষ করে মায়া আর মীরা একটা রিক্সা নিয়ে বাসায় যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। ওদের পেছন পেছন মানব তার বাইক নিয়ে বের হয়। এভাবে কিছুদিন পর একদিন মায়া আর মীরা ক্যান্টিনে বসে খাবার খাচ্ছিল। তখনই সেখানে মানব প্রবেশ করে। মায়া তাকে নিজেদের সাথেই বসতে বলে। এই কয়েকদিনে ওদের দুজনের মাঝে প্রায় সুন্দর একটা বন্ধুত্ব হয়ে গেছে। মানব মীরার সাথে প্রয়োজন ছাড়া তেমন একটা কথা বলে না, তবে মায়ের সাথে যেন তার অনর্গল কথা জমেই থাকে। মানব মায়ের পাশের চেয়ারটায় বসে, হাতে একগুচ্ছ বেলি ফুলের মালা নিয়ে আমতা আমতা করে মায়াকে বলে, আপনাকে আমি খুবই পছন্দ করি। আপনি কি একান্তই আমার মায়াবিনী হবেন? এই তুই এসব কি বলছিস? তুই কি জানিস মায়াবী? মীরাকে মায়া কিছু বলতে দেয় না। সে মানাফের হাত থেকে ফুলগুলো নিয়ে নেয়, কারণ বেলি ফুল তার সব থেকে পছন্দের। এরপর জোরে সোরে হেসে দিয়ে মানাফের হাতে আলতো করে ঘুষি দিয়ে বলে, মানব, তুই কিন্তু দিনকে দিন বাদর হয়ে যাচ্ছিস। খুব ফাজলামো হচ্ছে না? আজও একটু ট্রাই মারছিলাম, কিন্তু টার্গেট মিস হয়ে গেল। ওদের কথা শুনে মীরা ভ্যাবাচাকা খেয়ে তাকিয়ে থাকে। সে বুঝতে পারে দুজনেই মজা করছিল। মীরা ঠোঁট উল্টে কাঁদো কাঁদো মুখ করে ওদের দিকেই তাকিয়ে আছে। মানব হাসতে হাসতে বলে, ভাইয়াকে বলবো এমন বোকা ভাবি আমার দরকার নেই, আর একটা ভাবি এনে দিতে।
তবে রে, মানাফের বড় ভাই মারুফের সাথে মীরার বিয়ে ঠিক হয়ে রয়েছে। দুজনেই একে অপরকে ভালোবাসে। মানব মায়ের পাশের চেয়ারটায় এখনো বসে আছে। সে মুখটা নিচের দিকে করে হেসে যাচ্ছে। মায়ের কাছে মানবকে হাসলে কিউট দেখায়। মায়া মানবের মাথায় চাটি দিয়ে বলে, দ্য কিউট বয়। এভাবে চোরদের মতো মুখ নিচের দিকে করে হাসছিস কেন? হুম হুম। এখনো পর্যন্ত চুরি করতে পারলাম কই? কিছু কি বললি তুই? কই না তো। মানবের অস্পষ্ট কথাটা মায়া বুঝতে পারে না। তবে মীরা কিছুটা বুঝতে পেরে মানবের দিকে চোখ ছোট ছোট করে তাকায়। এভাবেই সময় কেটে যেতে থাকে। দেখতে দেখতে আরো 4 বছর কেটে যায়। মানবের বড় ভাই মারুফের সাথে মীরার বিয়ে হয়েছে প্রায় কয়েক মাস হয়ে গেছে। মায়া বেশ ভালোই বুঝতে পারে মানব যে তাকে পছন্দ করে। একদিন হুট করে মায়ের জন্মদিনে মানব তাকে প্রপোজাল দেয়। প্রথম প্রথম মায়া এইসব কিছু মানবের দুষ্টুমি বলে মনে করলেও সেদিন তাকে সত্যি সত্যি প্রণয়ের প্রস্তাব দেয়। সেদিনের পর থেকে মায়া মানাফের সাথে খুব একটা মেলামেশা করে না। নিজের জন্য মানাফের মনে একটা শুকনো অনুভূতিকে উপলব্ধি করছে মায়া। মায়া যে অন্য কারোর জন্য প্রতীক্ষায় পথ চেয়ে আছে। সে অন্য কাউকে ভালোবাসে। কি করে মানাফকে কষ্ট দেবে মায়া? তাই তো আগে থেকেই দূরত্ব বজায় রাখার চেষ্টায় নিজেকে ব্যস্ত করে রেখেছে। এভাবে আরও একটি বছর চলে যায়। মায়া এখন তার আঙ্কেলের অফিসে ফ্যাশন ডিজাইনার হিসেবে কর্মরত। এতদিন মাহবুব আলম মায়ের সমস্ত খরচ বহন করতেন। এখন নিজের এবং মাহবুব আলমের সকল খরচ মায়া নিজেই বহন করে। ইদানিং মাহবুব আলমের শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না। মেয়েকে দেখার জন্য উতলা হয়ে আছেন। মায়া কিছুদিন তার বাবার কাছে থাকার জন্য গ্রামে চলে যায়। মিতুল আহমেদ সাথে করে নিয়ে এসেছেন মায়াকে। মায়াকে তিনি সবসময় চোখে হারান। মাহবুব আলম সম্পূর্ণ সুস্থ হওয়ার পরপরই মায়া ঢাকা ফিরে আসে। আসার আগে সে তার বাবাকে জানিয়ে এসেছে এর পরের বার সে যখন গ্রামে যাবে তখন তার বাবাকে ঢাকা নিয়ে আসবে। আর একা গ্রামে পড়ে থাকতে দেবে না মায়া তাকে। প্রথম প্রথম মায়া এসব কিছু মানাফের দুষ্টুমি বলে মনে করলেও সেদিন তাকে সত্যি সত্যি প্রণয়ের প্রস্তাব দেয়। সেদিনের পর থেকে মায়া মানাফের সাথে খুব একটা মেলামেশা করে না। নিজের জন্য মানাফের মনে একটা শুকনো অনুভূতিকে উপলব্ধি করছে মায়া। মায়া যে অন্য কারোর জন্য প্রতীক্ষায় পথ চেয়ে আছে। সে অন্য কাউকে ভালোবাসে। কি করে মানাফকে কষ্ট দেবে মায়া? তাই তো আগে থেকেই দূরত্ব বজায় রাখার চেষ্টায় নিজেকে ব্যস্ত করে রেখেছে। এভাবে আরও একটি বছর চলে যায়। মায়া এখন তার আঙ্কেলের অফিসে ফ্যাশন ডিজাইনার হিসেবে কর্মরত। এতদিন মাহবুব আলম মায়ের সমস্ত খরচ বহন করতেন। এখন নিজের এবং মাহবুব আলমের সকল খরচ মায়া নিজেই বহন করে। ইদানিং মাহবুব আলমের শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না। মেয়েকে দেখার জন্য উতলা হয়ে আছেন। মায়া কিছুদিন তার বাবার কাছে থাকার জন্য গ্রামে চলে যায়। মিতুল আহমেদ সাথে করে নিয়ে এসেছেন মায়াকে। মায়াকে তিনি সবসময় চোখে হারান। মাহবুব আলম সম্পূর্ণ সুস্থ হওয়ার পরপরই মায়া ঢাকা ফিরে আসে। আসার আগে সে তার বাবাকে জানিয়ে এসেছে এর পরের বার সে যখন গ্রামে যাবে তখন তার বাবাকে ঢাকা নিয়ে আসবে। আর একা গ্রামে পড়ে থাকতে দেবে না মায়া তাকে। মুহূর্তে অতীত স্মরণ থেকে বাস্তবে ফিরে আসে মায়া। আজ তার কিছুতেই কাজে মন বসছে না। বারবার আহানের মুখটা ভেসে উঠছে চোখের সামনে। আর তো মাত্র 5টা দিনের অপেক্ষা। চোখের সামনে দেখতে পাবে আহানকে। আশরাফ আহমেদকে বলে ব্যাগ নিয়ে অফিস থেকে বেরিয়ে পড়ে মায়া। অনেকক্ষণ যাবৎ রাস্তায় দাঁড়িয়ে আছে, কিন্তু একটাও রিক্সা পাচ্ছে না মায়া। ওদেরকে পৌঁছে দিয়ে ড্রাইভার গাড়ি নিয়ে পুনরায় বাড়ি ফিরে গেছে। এভাবে আর দাঁড়িয়ে থাকতে পারছে না মায়া। তাই ধৈর্য হারিয়ে পায়ে হেঁটে বাড়ি যাবার সিদ্ধান্ত নেয়। কিছু দূর হেঁটে আসতেই পেছন থেকে মানাফের গলার আওয়াজ শুনতে পায় মায়া। হাঁটতে থাকা অবস্থায় থেমে যায় সে। গলার আওয়াজ শুনে বুঝতে পারে তাকে কে ডাকছে। আবারও সে বিড়বিড় করে বলে, আবারও এই পাগলের আমদানি, আল্লাহ বাঁচাও আমাকে। এরপর রাস্তা অপর প্রান্তে তাকিয়ে দেখে মানাফ নিজের বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। মায়া রাস্তা পারাপার হয়ে মানাফের কাছে গিয়ে বলে, ডাকছিস কেন? আমি থাকতে আপনি পায়ে হেঁটে বাড়ি যাবেন, তা কি করে হয়? চলুন, আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। দরকার নেই, আমি যেতে পারবো। আপনি এত জেদি কেন? কারণ আমার তোর সাথে যেতে ইচ্ছে করছে না। প্লিজ চলুন, আমি আপনাকে পৌঁছে দেব। মায়া আশেপাশে তাকিয়ে দেখে একটা রিকশাও দেখা যাচ্ছে না। আর বাসায় যাওয়ার রাস্তাও প্রায় অনেকখানি। সেক্ষেত্রে মানাফের সঙ্গে যাওয়াই যায়। এই ভেবে মায়া মানাফের থেকে হেলমেট নিয়ে নেয়। হেলমেট পরে বাইকে চড়ে বসে।
মানাফ এসে বাইক চালাতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই মায়া বাসার সামনে চলে আসে। বাইক থেকে নামতেই মায়া মানাফকে বাসার ভেতরে যাওয়ার কথা বললে সেও রাজি হয়ে যায়। মায়া মানাফকে বাসার ভেতরে নিয়ে যায়। মানাফকে ড্রয়িং রুমে বসতে বলে সে ফ্রেশ হতে চলে যায়। রুমে আসার আগে সে তার ফুপি মনিকে গিয়ে বলে তার একটা ফ্রেন্ড এসেছে। মাথার উপর ফ্যান ঘুরছে। আশা ভার্সিটি থেকে এসে মুখে ফেস প্যাক লাগিয়ে বসে আছে, চোখে শশা লাগিয়ে, হাত পা ছড়িয়ে সোফায় হেলান দিয়ে বসে আছে সে। মানব দেখেও না দেখার ভান করে অপর প্রান্তে সিঙ্গেল সোফায় গিয়ে বসে। আশা এখনও আগের মতোই বসে আছে। এখানে যে সে ছাড়া অন্য কারো আবির্ভাব ঘটেছে তা হয়তো টেরই পায়নি আশা। মিতুল আহমেদ রান্নাঘরে গিয়ে কিছু নাস্তা আর জুস নিয়ে ড্রয়িং রুমে এসে দেখেন ওনার গুণধর মেয়ে হাত পা ছড়িয়ে সোফায় পড়ে যাচ্ছে। আশাকে এমনভাবে দেখে তিনি কিছুটা বিরক্ত হন, তবে মানাফের সামনে কিছুই বলতে পারেন না। আশা, তুমি তোমার রুমে যাও। এই নাও বাবা, সামান্য নাস্তাটুকু খেয়ে নাও। মায়া ফ্রেশ হয়ে আসছে। আন্টি আপনি ব্যস্ত হবেন না, মায়া আসুক। আমি তো শুধু ওনার পরিবারের সাথে দেখা করতে চেয়েছিলাম। আমি মায়ার ফুপি মনি। তোমার আঙ্কেল এখন অফিসে আছে, ভাইজান গ্রামেই থাকে। আর এই হচ্ছে আমার মেয়ে আশা। কি রে, তুই এখনো যাসনি? মায়ের ঝাড়ে গিয়ে আসা চোখ থেকে এতক্ষণে শশা সরিয়ে ফেলেছে এবং হাঁ হয়ে মানবের দিকে তাকিয়ে আছে সে। মানবকে দেখে সে 15তম ত্রাস খেয়ে ফেলেছে। চোখের সামনে এক কথায় একজন সুদর্শন যুবককে দেখছে সে, যার পরনে কালো টি শার্ট, হাতে ব্রাউন বেল্টের ঘড়ি, চোখে চিকন ফ্রেমের চশমা, ফর্সা শরীরে কালো রংটা যেন প্রায় ফুটে উঠেছে। গালে খুঁজে খুঁজে চাপদারি। এতক্ষণ সবকিছুই খেয়াল করে দেখে ফেলেছে আশা। তবে তার দুঃখ একটাই, সে ছেলেটার উচ্চতা আন্দাজ করতে পারেনি। তবে যাই হোক, তার কাছে এক কথায় ত্রাস খাওয়ার জন্য মানাফ পারফেক্ট। মানাফের দিকে তাকিয়ে থাকতে থাকতে নিজের পারিপার্শ্বিক অবস্থার কথা প্রায় ভুলে বসেছে সে। পর মুহূর্তে নিজের অবস্থা বুঝতে পেরে আশা চট করে উঠে দাঁড়ায়। এরপর মানাফের দিক থেকে উল্টো পিঠে ঘুরে বিড়বিড় করে বলে, এই রে, ভূত সেজে বসে আছি যে। কথাটা বিড়বিড় করে বলেই উল্টো দিকে ফিরে নিজের রুমের দিকে দৌড় লাগায় আশা। মায়া তখন সামনে দাঁড়িয়েছিল। তাকে দেখে আশা লজ্জামাখা মুখ করে দৌড়ে চলে যায়। মায়া কিছু বুঝতে না পেরে মানাফ আর মিতুল আহমেদের দিকে তাকায়। ওনারা বসে কথা বলছেন। মায়াও সেখানে তাদের সাথে গিয়ে বসে। এরপর কিছুক্ষণ থেকে মানাফ চলে যায়। আশা গোসল সেরে পরিপাটি হয়ে ড্রয়িং রুমে এসে দেখে মানাফ চলে গেছে। সে তো এখনো তার 15তম ত্রাসের নামই জানে না। মানাফ চলে গেছে শুনে মনে মনে হা হুতাশ করতে থাকে আশা। দিনটা এভাবেই কেটে যায়। রাতে মায়া বিছানায় শুয়ে থেকে মোবাইল ফেসবুক লগ ইন করে। ফেসবুকে ঢুকে সার্চ লিস্টে গিয়ে আহান আহমেদ নামটাই ক্লিক করে। মুহূর্তেই আহানের প্রোফাইলটা তার চোখের সামনে ভেসে ওঠে। তার ছবিটা একবার হাতড়ে মনে মনে কিছু কথা আওড়াতে থাকে। সৌন্দর্য কখনোই একটা মানুষের মনকে বিবেচনা করতে পারে না। সেই দিনে তোমার বলা কথাগুলো আমাকে একেবারে পরিবর্তন করে দিয়েছে। গ্রামের সেই গাইয়া মেয়ের খোলস ছেড়ে আমি এখন শহরের আভিজাত্য ঘেরা সৌন্দর্যকে আপন করে নিয়েছি। তুমি তো সেই দিন বলেছিলে আমার না আছে রূপ, না আছে গুণ, কিন্তু এখন তো আমি নিজেকে তোমার যোগ্য হিসেবে তৈরি করেছি। এখন তুমি কি বলে আমাকে প্রত্যাখ্যান করবে আহান ভাই? 5 দিন পর কিছুক্ষণ আগেই আহান যে প্লেনে করে আসছে সে প্লেনটা বাংলাদেশ ল্যান্ড করেছে। আশরাফ আহমেদ গেছেন তাকে নিয়ে আসার জন্য। একমাত্র ছেলে এত বছর পর বাড়ি ফিরছে, তাই মিতুল আহমেদ আহানের সব পছন্দের খাবার রান্না করছেন। আহান আসার খুশিতে আজ আশার পড়ালেখাটা লাটে উঠেছে। এত বছর পর প্রিয় ভাইটাকে চোখের সামনে দেখতে পারবে, তার খুশি যেন ধরে রাখতে পারছেন না। মায়া সেই 7 বছর আগের রূপে নিজেকে পরিপাটি করেছে। একটা ঢিলে ঢালা 3 পিস পরেছে। চুলে তেল দিয়ে 2 বেনি করা। চুলে তেল দেওয়ার কারণে তার মুখে তৈলাক্ত ভাব এসেছে। আহানের কাছে আজও নিজেকে সে গাইয়া সাজিয়েছে। সে দেখতে চায় আজও আহান তার সাথে আগের মতোই ব্যবহার করে কিনা। কিছুক্ষণের মাঝে ডোরবেল বেজে ওঠে। মায়া আর আশা তখন ড্রয়িং রুমেই বসেছিল। আশা দৌড়ে গিয়ে মেন ডোর খুলে দেয়। দরজা খুলতেই তার বাবা আশরাফ আহমেদ দাঁড়িয়ে থাকতে দেখে। আহানকে দেখতে না পেয়ে সে তার বাবার কাছে আহানের কথা জিজ্ঞেস করে। পেছন থেকে আহান বলে ওঠে, এই তো আমি এখানে।
আশা উকি দিয়ে বাইরের দিকে তাকিয়ে দেখে আহান দাঁড়িয়ে, তবে তার সাথে একটা মেয়েও রয়েছে। দেখতে বাঙালি মেয়েদের মতো হলেও বেশ বিদেশি ভাবাচ্ছে। পরনে তার ওয়েস্টার্ন ড্রেস পরা। ভাইকে দেখে নিজেকে আর আটকে রাখতে পারে না আশা। আহানকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। সে আশার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, আমার ছোট্ট আশা কত বড় হয়ে গেছে, কিন্তু সিসকার দুনির স্বভাবটা এখনো রয়ে গেছে। ভাইয়া, তুমি এখন আমাকে ছেদকাদুনি বলবে? তুমি খুব বাজে। আমাদের ছেড়ে দূর দেশে চলে গিয়েছিলে। এখন তো চলে এসেছে বনু। মাম্মাই এই মেয়েটাকে। রান্নাঘর থেকে মিতুল আহমেদ তাড়াহুড়ো করে ওদের কাছে আসে। মায়া গিয়ে তার ফুপিমনির পাশে গিয়ে দাঁড়ায়। আহানের পাশে অন্য একটা মেয়েকে দেখে মায়ের বুকটা ধক করে ওঠে। মিতুল আহমেদ মেয়েটিকে দেখে আহানকে জিজ্ঞেস করে তার পরিচয়। আহান ওনাদের নির্দ্বিধায় বলে দেয় মেয়েটি তার গার্লফ্রেন্ড রুহানি। কথাটা শোনা মাত্র মায়া মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে এত বছর কার জন্য অপেক্ষা করলো? আবারও আহানের ওপর তীব্র অভিমান চড়াও হয়। আহান বাড়ির ভেতরে যেতে নিলে মায়াকে দেখতে পায়। মায়া এখনো আহানকেই দেখছে। মায়াকে খুব একটা চিনতে পারে না আহান। তাকে পুরোপুরি দেখে আহান তার মাকে জিজ্ঞেস করে, এই গাইয়া মেয়েটা এখনো আমাদের বাড়িতে আশ্রিত আছে? এ কেমন ধরনের কথা আহান? তুমি আজও মায়াকে ছোট করছো? আর তুমি তো আমাদেরকে রুহানির কথা কখনো বলনি। কখনো বলিনি, কারণ আমি তোমাদের সারপ্রাইজ দিতে চেয়েছিলাম মাম্মা পাপা। আহান বেবি, এই মেয়েটা কে? ও কেউ না, এই মেয়ে। তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো? আহানের কথা শুনে মায়ের রাগ চড়ে বসে। সে ভেবেছিল তাকে নিয়ে আহানের মনে যে ধারণা রয়েছে তা হয়তো সময়ের সাথে সাথে বদলে যাবে। আহান হয়তো মায়ের প্রতি নিজের করা খারাপ ব্যবহারগুলোকে উপলব্ধি করতে পারবে। কিন্তু তার ভাবনাকে ভুল প্রমাণ করে দিয়েছে আহান। বারবার এভাবে গাইয়া কথাটা শুনতে শুনতে মায়ার আহানের প্রতি বিতৃষ্ণা জমে যাচ্ছে। বাহ্যিক সৌন্দর্য কি করে একটা মানুষকে বিবেচনা করতে পারে? আহান কেন তাকে সহ্য করতে পারে না, এই কথাটাই মায়া বুঝতে পারে না। কি মিস্টার আহান আহমেদ, হোয়াট ইউ মি বাই আশ্রিতা? হোয়াট ডু ইউ মি বাই আশ্রিতা? চলে তো আমি কবেই যেতাম, কিন্তু আপনার মা আমাকে এখানে নিজের কাছে রেখে দিয়েছেন বলে এই নয় যে আমি এখানে আশ্রিতা হয়ে পড়ে আছি। এতদিন ধরে আমার বাবা আমার সব খরচ বহন করেছে। আর কি যেন বলেছিলেন? ও হ্যাঁ, গাইয়া। আরে আপনার তো মানুষ বিবেচনা করার ক্ষমতাটুকুও নেই। একদিন আপনার এই গরিমা দম্ভ ভেঙে চুরমার হয়ে যাবে। কথাটা মিলিয়ে নেবেন। মায়ের কথাগুলো আহানের কিছুতেই হজম হয় না। সে কিছু বলতে নেবে তখন আশরাফ আহমেদ ওদের থামিয়ে বাসার ভেতরে নিয়ে যান। মায়ের এখন আহানের সামনে থাকার কোনো ইচ্ছে নেই। সে দৌড়ে নিজের রুমে চলে যায়। দরজা আটকে কান্না করতে থাকে মায়া। আহানের প্রতি দুর্বলতা আজ তাকে নিঃশেষ করে দিচ্ছে। এতদিনে বোনা ইচ্ছেগুলো এক নিমেষেই ভেঙে চুরমার হয়ে গেছে। ভালোবাসার জন্য নিজের আত্মসম্মানও ভুলে গিয়েছিল মায়া। আহানের এত খারাপ কথা শুনেও সে তার জন্যই অপেক্ষা করে গেছে। সে কি করে তার বাবাকে বলবে আহান অন্য কাউকে বিয়ে করতে চায়? তার বাবার যে মেয়ের বিয়ে নিয়ে অনেক স্বপ্ন, মুহূর্তেই ভেবে নেয় এখান থেকে চলে যাবে সে। যেখানে কথায় কথায় তাকে অপমান করা হয় সেখানে থাকা চলে না। আহানের ভাবনা কখনোই বদলাবার নয়, এই কথাটা মায়া বেশ ভালোই বুঝে গেছে। চোখ মুছে নেয় মায়া। আর কখনোই সে কান্না করবে না। কার জন্য সে কান্না করবে? যার মনে তার জন্য একটু সম্মান পর্যন্ত নেই। কাল মাহবুব আলম শুনেছিল আহান বিদেশ থেকে ফিরেছে, তাই তিনি আজ সকালে ট্রেন ধরে চলে এসেছেন একমাত্র ভাগ্নেকে দেখবেন বলে। বিকেলের দিকে তিনি আহানদের বাড়িতে আসে। এসেই আগে আহানের সাথে দেখা করেন তিনি। রুহানি তখন ঘুমোচ্ছিল, তাই মাহবুব আলম তাকে দেখতে পায়নি। রাতে যখন সবাই একসাথে খেতে বসে তখন রুহানি ডাইনিং টেবিলে আহানের পাশে বসে। তাকে দেখে মাহবুব আলম ভ্রু কুঁচকে তাকায়। আশার চোখ মুখে বিরক্তির ছাপ স্পষ্ট ভেসে ওঠে। এই মেয়েটাকে সে কিছুতেই তার ভাইয়ের পাশে সহ্য করতে পারছে না। মিতুল আহমেদও রুহানাকে দেখে বিরক্ত হন, কিন্তু ওনার কিছুই করার নেই। মা এখনো খেতে আসেনি। মাহবুব আলম উঠে তাকে ডাকতে যেতে নিলে আশা ওনাকে আটকে নিজেই মাকে ডাকতে চলে যায়। কিছুক্ষণের মাঝেই আশা মাইকে নিয়ে ডাইনিং টেবিলের সামনে আসে। আহান নিজের খাওয়ায় ব্যস্ত। মাহবুব আলম মেয়েকে দেখে বলেন, এসে গেছিস মা? আমার পাশে বসে পড়। বাবা। আহান
খাওয়া ছেড়ে একবার মায়ের দিকে তাকায়, হঠাৎ করে তার গলায় খাবার আটকে যায়। রুহানি তাড়াতাড়ি করে তার মুখের সামনে পানির গ্লাসটা এগিয়ে দেয়। আহান পানিটা ঢক ঢক করে খেয়ে নেয়। মায়া অন্য সময় যেমন ড্রেস আপে থাকে তেমন ভাবেই রয়েছে। মায়া তার বাবার পাশে বসে খাবার খেতে শুরু করে। সবার খাওয়া শেষ হলে মাহবুব আলম আহানকে রুহানির কথা জিজ্ঞেস করেন। আহান ওনাকে জানায় তারা দুজন একে অপরকে ভালোবাসে, বিয়ে করতে চায়। কথাটা শুনে মাহবুব আলম মুখে জোরপূর্বক হাসি ফুটিয়ে বলেন, তাহলে আর দেরি কিসের? তোমরা দুজনে প্রাপ্তবয়স্ক, তোমার বাবা মাকে আমি রাজি করাবো। ওনার এমন কথা শুনে আহান হা করে মাহবুব আলমের দিকে তাকিয়ে থাকে। সে ভাবতে পারেনি বিষয়টা উনি এত স্বাভাবিকভাবে নেবে। আহান খুশি হয়ে নিজের রুমে চলে যায়। মাহবুব আলম আহানের যাওয়ার পানে তাকিয়ে তাচ্ছিল্যের হাসি দেন। তিনি আগে কিছু একটা আন্দাজ করেছিলেন। বিকেলে এখানে আসার পর যখন মায়ের সাথে দেখা করতে গিয়েছিলেন, তখনই মায়া ওনাকে জড়িয়ে ধরে ভীষণ কান্না করে। তারপর মায়া ওনাকে সব কথা বলে। সবকিছু শোনার পর ভীষণ রাগ ওঠে ওনার। তবে ওনাকে অবাক করে দিয়ে মায়া ওনাকে আহান আর রুহানির বিয়ের দেওয়ার কথাটা বলে। মেয়ের এক কথায় তিনি রাজি হয়ে যান। কারণ এরপর যাই ঘটে যাক না কেন, আহানের সাথে বিয়ে তো দূরে থাক, এই বাড়িতেই তিনি আর মায়াকে রাখবেন না। মায়া তার রুমে এসে নিজের সব কিছু গোছগাছ করতে শুরু করে। কাল সে এখান থেকে চলে যাবে। আজ যদি সে শহরে মেয়েদের মতো করে আহানের সামনে সেজেগুজে যেত, তাহলে হয়তো আহান তাকে গাইয়া বলে অপমান করতো না। তবে তার মন মানসিকতা ঠিক একই রয়ে যেত। একটা কথা মায়া বুঝে উঠতে পারে না, একজন শিক্ষিত ভালো ফ্যামিলির ছেলে হয়ে আহানের কেন এমন মন মানসিকতা। আহান নামক দাম্ভিক ছেলের প্রতি একটা ঘৃণা তৈরি হয়েছে মায়ের মনে। তার উচিত ছিল অনেক আগেই আহানের প্রতি থাকা সকল অনুভূতিগুলোকে ধুয়ে মুছে সাফ করে দেওয়া। মায়া কিছুদিন আগে একটা ফ্ল্যাট ভাড়া নিয়েছিল, কারণ সে তার বাবাকে নিয়ে আলাদা কোথাও থাকার কথা ভাবছিল। মায়া জানতো তার বাবা কখনোই আহানদের বাসায় থাকতে চাইবে না, তাই সে তার পরিচিত একজনের বাসায় ফ্ল্যাট ভাড়া নিয়েছে। মাহবুব আলম মেয়ে ইচ্ছের প্রাধান্য দিয়েছেন। তিনি তার সমস্ত জিনিস নিয়ে সেই ফ্ল্যাটে আগে রেখে দিয়েছিলেন। কাল সকাল সকাল ওনারা চলে যাবেন। মাহবুব আলম ড্রয়িং রুমে আহান আর রুহানের বিয়ের ব্যাপারে কথা বলছেন মিতুল আহমেদ এবং আশরাফ আহমেদের সাথে। ভাইয়ের মুখে এমন কথা শুনে খুব অবাক হয় মিতুল আহমেদ। এই কথাটা তিনি কিছুতেই মেনে নেন না, কিন্তু মাহবুব আলম ওনাদের অনেক কথা বলে রাজি করান। আর এও বলে দেন কাল উনি মায়াকে নিয়ে এখান থেকে চলে যাবেন। পরের দিন সকালে আহান সকালে ঘুম থেকে উঠেই বাগানে এক্সারসাইজ করতে যায়। এটা তার প্রতিদিনকার রুটিন। হঠাৎ আহান দেখতে পায় গোলাপ গাছের কাছে কেউ দাঁড়িয়ে আছে। মেয়েটার মুখ দেখা যাচ্ছে না, পেছন সাইডটা দেখা যাচ্ছে। লম্বা চুলগুলো বেনি করে রাখা, কোমরে ছাড়িয়ে পড়েছে। মেয়েটার পরনে সাদা গোলজামা, শুভ্রতা যেন ছেয়ে আছে মেয়েটার মাঝে। সাদা রংটা আহানের বরাবরই খুব পছন্দের। মেয়েটাকে দেখে আহার এক্সারসাইজ করা থামিয়ে দেয়। সে মেয়েটার কাছে যাবার আগেই হারিয়ে ফেলে। পুরো বাগান খুঁজেও পায় না সেই মেয়েটিকে। আজ আর এক্সারসাইজ করা হয় না আহানের। সে বাগান ছেড়ে বাড়ির ভেতরে চলে যায়। মায়া হাঁটতে বের হয়েছে, তবে আজ তার মনটা ভালো নেই। পার্কের একটা নিরিবিলি জায়গায় চুপ করে বসে আছে। শত মন খারাপ থাকলেও এখানটায় আসলে এক অন্যরকম শান্তি মেলে। এখানে সকালবেলা খুব কম সংখ্যক মানুষই আসে। পার্কটার পাশেই একটা অনাথ আশ্রম আছে। সেখান থেকে ছোট ছোট বাচ্চা ছেলে মেয়ে গুলো খেলতে আসে। মায়ের সাথে বাচ্চাগুলোর বেশ ভাবও আছে। সাদাব নামের একটা পিচ্চি বাচ্চাকে ডেকে তার হাতে থাকা লাল গোলাপটা দিয়ে দেয়। গোলাপটা তার গাছের একটা মেলা থেকে কিনে এনেছিল। মায়া সেই গাছটাকে এতদিন বেশ অনেকটা বড় হয়েছে। গাছটা সবসময় পাতা আর ফুলে ভরপুর থাকে। সাদাব নামক ছেলেটা ফুল নিয়ে চলে যেতেই মায়া এক মনে একটা গাছের দিকে তাকিয়ে আছে। গাছটায় দুটো শালিক পাখি একই সঙ্গে বসে আছে। প্রথম পাখিটি হয়তো অভিমান করছে, তাই তো অন্যদিকে ঘুরে বসে রয়েছে। দ্বিতীয় পাখিটি প্রথম পাখিটির রাগ ভাঙাচ্ছে। শুধু পাখিদের ভালোবাসা দেখলেই হবে? আমার ভালোবাসা কি আপনার চোখে পড়ে না, নাকি আপনি বুঝে অবুঝ হয়ে থাকেন? পাখি দুটোর থেকে দৃষ্টি সরিয়ে মায়া তার পাশের বেঞ্চে তাকায়। মানব তারই পাশে বসে আছে। আজ দুদিন পর মানব মায়াকে দেখছে। তার মুখটা বড্ড মলিন দেখাচ্ছে মানবের কাছে। মানবকে প্রত্যুত্তরে কিছুই বলে না মায়া। সে কিছু বলছে না দেখে মানব একটা ঢোক গিলে কাঁপা কাঁপা স্বরে জিজ্ঞেস করে, মায়া, আপনার কি মন খারাপ? তোর কাছে সৌন্দর্যর মানে কি রে মানব? হঠাৎ এই কথা?
মায়ের মুখে এমন কথা শুনে মানব ফ্যাল ফ্যাল দৃষ্টিতে তার দিকে তাকায়। হঠাৎ করে এই কথা কেন জিজ্ঞেস করলো সেটাই ভাবছে সে। একটু অবাক হয়ে মানব বলে, সৌন্দর্য আসে মন থেকে। যার মন সুন্দর তার সবকিছুই সুন্দর। বাহ্যিক রূপটা কখনোই আসলে সৌন্দর্যের উদাহরণ হতে পারে না। একটা সময় পর বাহ্যিক রূপ ফিকে হয়ে যায়, তবে মনের সৌন্দর্য আমৃত থেকে যায়। আমার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর নারী হচ্ছে আমার মা। তারপর আমার জীবনের দ্বিতীয় সুন্দর নারী হচ্ছেন আপনি, যাকে আমি বল না, যাকে তুই কি? কিছু না। আচ্ছা, আপনি তো আমার প্রশ্নের উত্তর দিলেন না। আপনার কি কোনো কারণে মন খারাপ, নাকি আমি এসেছি বলে বিরক্ত হচ্ছেন? চলে যাব আমি? না, বসে থাক। এরপর দুজনের মাঝে নীরবতা বিরাজমান। মায়া আর মানাফ একসাথেই বসে আছে। মায়া এক পলক মানাফকে দেখে নেয়। মানাফের চোখে নিজের জন্য সম্মান আর ভালোবাসা দেখতে পায় সে। অনেক আগে থেকেই মানাফের অব্যক্ত অনুভূতিগুলোকে উপলব্ধি করছে মায়া, কিন্তু দুজনের মাঝে যে অনেক তফাৎ। নীরবতা ভেঙে মায়া বলে, আচ্ছা, তোর কাছে কিছু চাইলে দিবি আমাকে? আমি আমার যথাসাধ্য চেষ্টা করব। আপনি বলেই দেখুন। এখন না, সময় হোক। আচ্ছা শোন, আমি এখন যাই। বাবাকে নিয়ে নতুন ফ্ল্যাটে যাব আজ। কেন, আপনি ও বাড়িতে থাকবেন না? না, আজই ওই বাড়ি ছেড়ে যাচ্ছি। কথাটা বলেই মায়া বসা থেকে উঠে দাঁড়ালো, দৃষ্টি তার সামনের দিকে। এরপর মানাফ মায়াকে এগিয়ে দেওয়ার কথা বললে সে আর অন্যদিনের মতো আপত্তি করে না। এতে করে মানাফ কিছুটা অবাক হয়। দুজনে পায়ে হেঁটেই যায়। বাসার গেটের সামনে আসতে মায়া দেখে রুহানি বাইরে বাগানের দিকে দাঁড়িয়ে ফোনে কথা বলছে। সে তাকে পাশ কাটিয়ে চলে আসতে নিলে রুহানি কল কেটে দিয়ে মায়ের সাথে হাঁটতে থাকে। রুহানি কিছু একটা বলতে চাইছে, সেটা মায়া বেশ ভালোই বুঝতে পারছে। মায়া নিজেই জিজ্ঞেস করে, আপনি কি আমাকে কিছু বলতে চাইছেন আপু? তুমি খুব কিউট দেখতে। আহানের কথায় কিছু মনে করো না। জানো আঙ্কেল, আন্টি আমার আর আহানের বিয়ে মেনে নিয়েছে। রুহানির কথা শুনে মায়ের মুখে তাচ্ছিল্যের হাসি ফুটে ওঠে। এরপর দুজনেই বাড়ির ভেতরে ঢুকে যায়। মিতুল আহমেদ ডাইনিং টেবিলে নাস্তা রেডি করেছিলেন। ইতিমধ্যেই আহান বাদে সবাই বসে আছে। রুহানি গিয়ে আহানের জন্য রাখা চেয়ারের পাশে চেয়ারটায় বসে পড়ে। মায়া তা দেখেও দৃষ্টি সরিয়ে নেয়। তারপর কিছু একটা মনে হতে সে নিজের রুমে যাওয়ার জন্য সিঁড়ি বেয়ে উপরে উঠতে নেয়। অন্যমনস্ক হয়ে যাওয়ার ফলে ওড়নার সাথে পা ভেজে পড়ে যেতে নেয় মায়া। পড়ে ভয়ে চোখ মুখ কুঁচকে আসে তার। হঠাৎই মনে হয় কেউ তাকে ধরে ফেলেছে। চোখ পিটপিট করে তাকিয়ে দেখে আহান তাকে ধরেছে। আহান অদ্ভুত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে, তবে এই দৃষ্টিতে কোনো রাগ দাম্ভিকতা নেই। আহান তাকে ধরেছে দেখে সে তাড়াতাড়ি করে তার থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। অস্ফুটে ভাবে ধন্যবাদ বলে সেখান থেকে চলে যেতে থাকে। আহান তার যাওয়ার পানে তাকিয়ে থাকে। আহান এবার বুঝতে পেরেছে বাগানে সাদা জামা পরা লম্বা বিনের অধিকারী মেয়েটি হচ্ছে মায়া। সে মনে মনে মায়া নামটা আওড়াতে থাকে। এরই মধ্যে মিতুল আহমেদ আহানকে নাস্তা করার জন্য ডাক দেন। সে আসছে বলে ডাইনিং টেবিলে গিয়ে বসে। কিছুক্ষণ পর মায়াও নিচে নেমে আসে। সে তার বাবার পাশে বসে খাচ্ছে। খাবার এক পর্যায়ে মাহবুব আলম ওনাদের সবাইকে উদ্দেশ্য করে বলেন, কিছুক্ষণ পরে ওনারা এই বাড়ি ছেড়ে মায়ের ভাড়া করা ফ্ল্যাটে উঠবেন। আশরাফ আহমেদ এবং মিতুল আহমেদ স্বাভাবিকভাবেই ওনার কথাটা মেনে নেন। তবে মাহবুব আলমের কথা শুনে আহান তীক্ষ্ণ দৃষ্টিতে মায়ের দিকে তাকায়, কিন্তু সে যেন তা দেখেও না দেখার ভান করে থাকে। রুহানি সবকিছু দেখছে আর মনে মনে ঈর্ষান্বিত হচ্ছে। আহান মায়াকে পছন্দ করে না, এটা সে খুব ভালো করেই জানে। তবুও আহানকে হারিয়ে ফেলার ভয় তাকে ক্ষণে ক্ষণে গ্রাস করছে। কিছুতেই আহানের মায়ের দিকে তাকিয়ে থাকাটা রুহানি সহ্য করতে পারছে না। তাই সে যত দ্রুত সম্ভব বিয়ে করে নিতে চাইছে আহানকে। বাসাটা আশরাফ আহমেদের অফিস থেকে কিছুটা দূরত্বে। হেঁটে যেতে চাইলে 5 মিনিটও লাগে না। 2 রুমের একটা ফ্ল্যাট মাহবুব আলম আর মায়ের জন্য যথেষ্ট। দুটো রুমই বেশ খোলামেলা। দুটো করে জানালা রয়েছে রুমের ভেতর। মায়ের রুমটায় একটা ব্যালকনিও রয়েছে। তার বেশ পছন্দ হয়েছে। বাবা মেয়ে মিলে রুম দুটো গোছানো শুরু করে। এখানে আসার পর দুজনে কিছুই খায়নি, তাই মায়া তার আর তার বাবার জন্য হালকা কিছু খাবার তৈরি করে ফেলে। সবকিছু গোছকাজ করতে গিয়ে দুপুরের খাবারটা খেতে খেতে সেদিন বিকেল হয়ে যায়। মায়া তার বাবাকে কাজ ছেড়ে রুমে একটু বিশ্রামের জন্য পাঠিয়ে দেয়। আজ বেশ অনেকটাই ধকল গেছে ওনার ওপর দিয়ে। এমনিতেই মাঝে মাঝে অসুস্থ হয়ে যান তিনি। মেয়ের কথায় বাধ্য হয়ে মাহবুব আলম রুমে গিয়ে শুয়ে থাকেন।
মায়া নিজের মতোই কাজে ব্যস্ত হয়ে পড়ে। এমন সময় কলিং বেল বেজে ওঠে। সে গিয়ে দরজা খুলে দেয়। দরজা খুলতে মীরাকে দেখতে পায় সে। মীরা জোরে সারপ্রাইজ বলে চেঁচিয়ে ওঠে। মায়া হাতের ইশারায় তাকে চুপ করিয়ে তার বাবা ভেতরে ঘরে ঘুমোচ্ছে কথাটা বলে। মীরা আস্তে করে বলে, সারপ্রাইজ কেমন দিলাম বলতো? এসে ভালোই করেছিস। একা একা বোর হচ্ছিলাম। তুই কি একা এসেছিস? না, মানাফ নিয়ে এসেছে। কোথায় সে? আসছে। কথা বলতে বলতে মানাফ আসে। মায়ের বাসার সামনে এসে মনে পড়ে মীরা আসার সময় সাথে করে পুরি সিঙ্গারা নিয়ে আসতে চেয়েছিল, তাই মানাফ সেগুলোই কিনে আনতে গিয়েছিল। মায়া ওদেরকে বসার ঘরে বসতে দেয়। এরপর ওদের জন্য কফি বানিয়ে নিয়ে আসে। তিনজনে সেগুলো খেতে খেতে আড্ডা দিতে থাকে। কথায় কথায় মীরা মায়ের কানে কানে কিছু একটা বলে, যা শুনে মায়া খুশি হয়ে যায় আর বলে, কংগ্রেচুলেশন ইয়ার। আমার যে কি খুশি হচ্ছে কি বলবো তোকে। কয়েক মাস পর কারো আধো আধো বলিতে আমি খালামুড়ি ডাকটা শুনতে পারবো। আয় পিচ্ছি, তুই চাচ্চু হয়ে যাচ্ছিস বলে খুব খুশি, তাই না রে? হ্যাঁ, খুব খুশি। আর একটু বেশি খুশি হতাম যদি আপনি খালামণি ডাকটা না শুনে ছোট মা ডাকটা শুনতেন। শেষের কথাটা একটু আস্তেই বলে মানাফ। কি বললি? কিছু বুঝলাম না। বললাম যে আপনি আমাকে সবসময় পিচি বলে সম্বোধন করেন কেন? 100 বার বলবো, তাতে তোর কি? আচ্ছা বলুন, যত ইচ্ছে হয় বলুন। এরপর মানাফ আর মীরাও আরও কিছুক্ষণ মায়ের বাসায় থেকে চলে যায়। এখান থেকে মীরা হসপিটালে গিয়ে চেক আপ করিয়ে আসবে। মারুফ তার একটা কাজের জন্য চট্টগ্রাম গিয়েছে, তাই মানাফ মীরার সাথে যাবে। ওরা চলে যেতেই মায়া তার বাকি কাজগুলো করে ফেলে। তারপর দুজনের রাতের খাবার রান্না করতে বসিয়ে দেয়। সন্ধ্যের দিকে মিতুল আহমেদ আর আশা আসে। মায়া দুজনকে বসার ঘরে নিয়ে গিয়ে বসায়। মিতুল আহমেদ উঠে সবকিছু ঘুরে ঘুরে দেখতে থাকেন। এরপর মায়াকে উদ্দেশ্য করে বলেন, আমার মাটা বড় হয়ে গেছে, কি সুন্দর একা হাতে সবকিছু গুছিয়ে নিয়েছে। মায়েরা সব পারে। কি বলিস আশা? ভাবিপু, তুই তো আমাদের সাথেই থাকতে পারতিস। তা হয় না রে বোন আমার। আমাকে ক্ষমা করে দিস মা, আমি চেয়েও কিছু করতে পারিনি। আমার ছেলেটা ছোট থেকেই বড্ড এক প্রকার স্বভাবের, নিজে যেটা ঠিক মনে করবে সেটাই করবে। প্লিজ পুপিমণি, তুমি এভাবে বলো না। যেখানে ভালোবাসার কোনো জায়গা নেই সেখানে থেকে দূরে সরে আসাটাই ভালো। এ নিয়ে আমার কোনো দুঃখ নেই। কিন্তু ওই রুহানি আপুকে আমার একটু ভালো লাগে না ভাবিপু। আমাকে এখন থেকে আপু বলে রাখবি। রোহানি আপুকে কেন ভালো লাগবে না? দেখতে সুন্দর, তার উপর উচ্চশিক্ষিতও বটে। আর বড় কথা হলো তোর ভাই তাকে ভালোবাসে। তুই আমাদের উপর অনেক অভিমান করেছিস, তাই না রে মা? না পুপিমণি, আমার তোমাদের উপর কোনো অভিমান নেই। যা সত্যি তাই বললাম। ওদের কথার মাঝেই মাহবুব আলম নিজের রুম থেকে বের হন। এক্ষুনি হয়তো ওনার ঘুম ভেঙেছে। হাই তুলতে তুলতে মিতুল আহমেদকে জিজ্ঞেস করেন, কখন এলি মিতুল? আধ ঘন্টা আগেই এসেছি ভাইয়া। তা আমাকে রেখেই তোরা আড্ডা দিচ্ছিস? তুমি মিস করে গেলে মামা। হাহা, তাই তো দেখছি। সেদিনের দিনটা এভাবেই কেটে যায়। দুদিন পর মায়া অফিসে এসে জানতে পারে আর এক সপ্তাহ পরে আহানার রুহানির বিয়ে। রুহানির বাবা মা কাল পরশুর মাঝেই এসে পড়বেন। ওদের বিয়েতে কারোরই কোনো আপত্তি নেই। যত তাড়াতাড়ি সম্ভব শুভ কাজ সেরে ফেলতে চাইছে সবাই। মায়া নিজের মতো করে কাজ করে অফিস থেকে বেরিয়ে পড়ে। অফিস থেকে বাসা খুব একটা দূরে না হওয়ার মায়া পায়ে হেঁটেই বাসার সামনে চলে আসে। আসার ঢোকার আগেই মীরার কল আসে। মায়া কল রিসিভ করতেই মীরা তাকে দেখার জন্য বায়না ধরে। মায়া আর কোনো উপায় না পেয়ে একটা রিক্সা নিয়ে নেয়। উদ্দেশ্য মীরার শ্বশুরবাড়ি। জ্যামে পড়ার কারণে মায়ার যেতে একটু দেরি হয়। কলিং বেল চাপতেই মীরার শাশুড়ি ফরিনা মাহমুদ দরজা খুলে দেন। মায়াকে দেখে তার মুখের হাসি প্রশস্ত হয়। এই নিয়ে প্রায় 4 বার ফরিনা মাহমুদের সাথে মায়ের দেখা হয়েছে। তিনি খুব স্নেহ করেন তাকে। মায়া ওনার দিকে তাকে মুচকি হেসে সালাম জানায়। ফরিনা মাহমুদ সঙ্গে সঙ্গে সালামের উত্তর নেন। এরপর ওনার সাথে কিছুক্ষণ ভালো মন্দ কথা বলে মায়া মীরার সাথে দেখা করার জন্য তার রুমে যায়। মীরা তখন বিছানায় বসেই ছিল। তাকে দেখেই মীরা জোরে ডাক দেয়। মায়া ঠোঁটে আঙুল দেখিয়ে চুপ করতে বলে। মীরা বিছানা ছেড়ে উঠে তাকে জড়িয়ে ধরে। মায়া তার ব্যাগ থেকে একটা ফুচকা প্যাকেট থেকে বের করে, যা দেখে মীরা খুশি হয়ে যায়। সে রান্নাঘর থেকে ফুচকা রাখার জন্য একটা প্লেট আর টক রাখার জন্য একটা ছোট বাটি নিয়ে আসে। এরপর মনের আনন্দে ফুচকা খেতে থাকে।
যেন কতদিন ফুচকা খায়নি। মায়া এক দৃষ্টিতে মীরাকে দেখতে থাকে। এই মেয়েটাকে সে বোনের মতো ভালোবাসে। দুজনের বন্ধুত্ব প্রায় 7.5 বছরের মতো হবে হয়তো। এই লম্বা সময়ের বন্ধুত্বে কখনো দুজনের মাঝে মন কষাকষি হয়নি, সবসময় পাশে থেকেছে একে অন্যের। মায়া এখানে এসেছে সন্ধ্যা হবার কিছু সময় আগে। একটু পরেই এশার আজান দিবে। ফরিনা মাহমুদ মায়াকে কিছুতেই রাতের খাবার না খাইয়ে বাসায় যেতে দেবেন না বলে পণ করেছে। মায়া এখানে আসার আগে তার বাবাকে কল করে বলে দিয়েছিল এশার আজান পড়লে মায়া মীরার রুমে এসে দুই বান্ধবী মিলে নামাজ আদায় করে নেয়। এরপর ফরিনা মাহমুদ সবাইকে একসাথে খেতে দেন। স্বামী আর দুই ছেলেকে নিয়েই ওনার সংসার। মীরাকে তিনি ছেলের বউ হিসাবে না, নিজের মেয়ের মতোই স্নেহ করেন। মায়া তৃপ্তির সহকারে খাবার খায়। ফরিনা মাহমুদের এই মামা স্নেহকে খুব উপভোগ করছে মায়া। সে দুজনের কাছে থাকলে মায়ের স্নেহ পায়। এক হচ্ছে মিতুল আহমেদ আর এক হচ্ছে ফরিনা মাহমুদ। মিতুল আহমেদ সবসময় নিজের মেয়ের মতো করেই তাকে আগলে রেখেছে। মায়ের সাথে খুব কম সময় ফরিনা মাহমুদের দেখা হয়েছে, তবু ওনাকে সামনে পেলে খুব আপন মনে হয় তার কাছে। খাওয়া দাওয়া করার পরে মায়া ফরিনা মাহমুদের কাছ থেকে চলে যাওয়ার জন্য বিদায় নিতে গেলে তিনি কিছুতেই তাকে একা বাড়িতে যেতে দেবেন না বলে দেন। তিনি মানাফকে বলে যে যেন মায়াকে বাসায় পৌঁছে দিয়ে আসে। মানাফ যেন এই বলতে দেরি, মানাফের বাইক বের করতে দেরি হয় না। মানাফ যেন এই সুযোগটারই অপেক্ষায় ছিল। ফরিনা মাহমুদের বলতে দেরি, মানাফের বাইক বের করতে দেরি হয় না। মায়া আর মীরা চোখ ছোট ছোট করে তার দিকে তাকায়, যা দেখে সে মাথা চুলকে বাইক নিয়ে বের হয় আর পেছনে না তাকিয়ে বলে, মায়া আসুন। সাবধানে যাস। ফরিনা মাহমুদ আর মীরা একই সঙ্গে বলে। মায়া তাদের দিকে তাকে মুচকে হেসে চলে আসে। গেটের বাইরে মানাফ বাইক নিয়ে তার জন্য অপেক্ষা করছে। সে মানাফের হাত থেকে হেলমেটটা নিয়ে পরে ফেলে আর বাইকে উঠে বসে। সময়টা বসন্তকাল, ভ্যাপসা গরম আর ঠান্ডা হাওয়া সমানতালে বয়ে যাচ্ছে। মানাফ বাইক চালানো শুরু করলে মায়ের ঠান্ডা লাগতে শুরু করে। কিছু দূর যাওয়ার পর সে বুঝতে পারে মায়া বসতে হয়তো অসুবিধে হচ্ছে, তাই মানাফ বাইক চালানো থামিয়ে দেয়। মাঝপথে এভাবে রাস্তায় দাঁড়িয়ে পড়াটা মায়ের একদমই পছন্দ হয় না। সে মানাফকে বলে, কি রে, দাঁড়িয়ে পড়লি কেন? আপনার কি কোনো অসুবিধা হচ্ছে মায়া? কই না তো, কেন? আমার মনে হলো আপনার সমস্যা হচ্ছে। কিছু একটা ভেবে মানাফ তার গায়ের জ্যাকেটটা খুলে ফেলে। তাকে এভাবে জ্যাকেট খুলতে দেখে মায়া বলে, কি করছিস মানাফ? এটা রাস্তা। মায়ের কথা শেষ হতে না হতেই মানাফ নিজের গায়ের জ্যাকেটটা খুলে তার গায়ে জড়িয়ে দেয়। মানাফের এমন কাণ্ডে মায়া বোকা বনে গেছে। ফ্যাল ফ্যাল দৃষ্টিতে মানাফকে দেখছে সে, যেন সে তার পারিপার্শ্বিক অবস্থার কথা ভুলেই গেছে। মায়াকে চুপ থাকতে দেখে মানাফ তার মুখের সামনে তুড়ি বাজিয়ে বলে, আপনি তো দেখছি আমার থেকে এক কাঠি উপরে। সবসময় কি সব উল্টাপাল্টা ভাবনা মাথায় নিয়ে ঘুরে বেড়ান বলুন তো? তবে যাই বলুন, আপনি রাজি থাকলে আমি দুই পায়ে তৈরি আছি। শুধু একবার মুখ ফুটে বলবেন। বেয়াদব ছেলে, তোর বড় হই আমি। বেশি কথা না পেঁচিয়ে আমাকে বাড়ি পৌঁছে দে, আমার ঘুম পেয়েছে। আপনি এত ঘুম কাতুরে কেন? তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েন। বেশি কথা না বলে বাইক স্টার্ট দে। মানাফ কথা বলতে বলতেই বাইক স্টার্ট দেয়। কিছুক্ষণের মাঝে মানাফ মায়াকে বাসায় পৌঁছে দেয়। মাহবুব আলম এতক্ষণ মায়ার জন্যই অপেক্ষা করছিলেন। মায়া এসে তার বাবা খেয়েছে কিনা জিজ্ঞেস করে। মায়ার রান্না করে যাওয়া খাবার খেয়ে নিয়েছিলেন তিনি। মায়া টায়ার্ড ফিল করায় ঘুমোতে চলে যায়। পরের দিন সকালে খুব ভোরে ঘুম ভেঙে যায় মায়ার। ফজরের আজান পড়েছে কিছুক্ষণ আগে। একটা দুটো পাখির কিচিরমিচির শব্দ শোনা যাচ্ছে। মায়া আড়মোড়া ভেঙে বিছানা ছেড়ে উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে উজু করে নেয়। নামাজ পড়া শেষ হলে নিজের এবং মাহবুব আলমের জন্য নাস্তা তৈরি করে ফেলে। এরপর তার বাবার রুমে গিয়ে আস্তে করে ডেকে দেয়। মাহবুব আলমের প্রতিদিনের রুটিন হচ্ছে টোটালি রেস্ট থাকা। তিনি সকালে ঘুম থেকে উঠে আগে নামাজ আদায় করে পুনরায় আবার ঘুমিয়ে একেবারে মায়ের ডাকে 8:30টায় ওঠেন। মায়া তার বাবাকে ডেকে নিজের এবং মাহবুব আলমের জন্য প্লেটে খাবার বাড়তে থাকে। কিছুক্ষণের মাঝেই উনি ফ্রেশ হয়ে খাবার টেবিলে বসে খাওয়া শুরু করে। সকাল 9:30 নাগাদ মায়া অফিসে আসে। আসার পর থেকে স্টাফদের গুজুর গুজুর ফুসুর ফুসুর শুনতে পায় মায়া। প্রত্যেকের হাতে একটা করে কার্ডও দেখতে পায়। মায়া নিজের কেবিনে ডেস্কে গিয়ে বসে। কিছুক্ষণ পরেই আহান আসে, সাথে রুহানিও আছে। মায়া ওদের দেখে ভ্রু কুঁচকে তাকায়, কারণ
এই সময় ওর কেবিনে আসার কথা নয়। রুহানি আহানের হাত ধরে দাঁড়ায়। আহান মায়ের সামনে গিয়ে একটা কার্ড এগিয়ে দেয়। মায়া কার্ডটা হাতে নিয়ে জিজ্ঞেস করে, এটা কিসের কার্ড? খুলেই দেখো না। আহানকে কিছু বলতে না দিয়েই রুহানি কথাটা বলে। মায়া কার্ডটা খুলে পড়তে শুরু করে। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে আহান আর রুহানির বিয়ের দিন তারিখ। মায়া এবার ভাবতে থাকে, তার মানে অফিসের স্টাফদের কাছে ওদের বিয়ের কার্ডই ছিল। আহানের অন্য কারোর সাথে বিয়ে হবে ভাবতেই মায়ার বুকটা কেঁপে ওঠে। তবুও নিজেকে সামলে নিয়ে কাঁপা স্বরে বলে, কংগ্রেচুলেশন মিস্টার আহমেদ। অসংখ্য ধন্যবাদ। বিয়েতে তুমি মাস্ট থাকবে। অবশ্যই। আপনার বিয়ে আর আমি থাকবো তা কি করে হয়? তাহলে এই কথাই রইল।